দেখো তোমাদের চারটি পেপার CC11, CC12। তো এই CC11 এবং CC12-এর এবছরের জন্য মক টেস্ট বলতে পারো কিংবা নমুনা প্রশ্নপত্র অলরেডি কিন্তু আমি আপলোড করে দিয়েছি। এই ধরনের প্রশ্ন হবে। তো আজ দেখে নেব আমরা DSC A1 এবং DSC B1-এর মডেল কোশ্চেন পেপার বা নমুনা প্রশ্নপত্র বা মক টেস্ট। তোমরা প্রথমে দেখে নেব DSC A1। তো তোমাদের এই DSC A1-এর পরীক্ষাটা রয়েছে 20 তারিখে, 20 জানুয়ারি। যাই হোক, কী ধরনের প্রশ্ন আসবে তোমরা দেখে নাও। দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 5 নম্বরের যে টিকাগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ দেখে নাও। কর্নওয়ালিস কোড কাকে বলা হয়? দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? বঙ্গভঙ্গের পিছনে লর্ড কার্জনের উদ্দেশ্য কী ছিল? বিধবা বিবাহের পক্ষে বিদ্যাসাগরের মূল যুক্তিগুলি কী ছিল? পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা কী ছিল? পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো? দেখো, এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে। 6টির মধ্যে থেকে তোমাদেরকে 3টে প্রশ্নের উত্তর করতে হবে। তো আমি মনে করছি এই যে 6টি প্রশ্ন তোমাদের যে 22 তারিখে পরীক্ষা হবে সেই প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল না থাকলেও ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু সেখানে মিল তোমরা পাবে, এটা আমার ধারণা। তাই আমি বলবো যে তোমরা এই পেপারটা পুরোপুরি কমপ্লিট করতে পারলে কিন্তু তোমরা অনেকটাই এগিয়ে থাকবে 80% নাম্বার পাওয়ার জন্য। তো এই যে 6টি প্রশ্ন দিলাম, এই 6টি প্রশ্নের মধ্যে থেকে আবার কিন্তু উপরের 4টি প্রশ্ন ক খ গ ঘ, এই 4টি প্রশ্ন কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখে নেব পরের বিভাগ, সেখানে কি রয়েছে। দেখো, যেমনটি থাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এক্ষেত্রে 10 নম্বরের প্রশ্নগুলো হয়। একটি প্রশ্নের উত্তর দাও। তো এবছরের জন্য যে প্রশ্ন দুটি আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, বা এই দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার ধারণা, তা হলো নীল বিদ্রোহে বুদ্ধিজীবীদের ভূমিকা কী ছিল এবং পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা কী ছিল। এই দুটো প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এই দুটো প্রশ্নই তোমাদের কিন্তু পরীক্ষায় চলে এসছে, বা এর মধ্যে থেকে একটা প্রশ্ন তোমাদের যেহেতু উত্তর করতে হবে, একটি প্রশ্ন তোমরা পেয়ে যাবে বলে আমি মনে করছি। এবার দেখে নেব পরের বিভাগ, শেষ বিভাগ। এখানে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হয়। 20 নম্বরের প্রশ্ন থাকে, এখানে 4টি প্রশ্ন দেওয়া থাকে, সেখান থেকে তোমাদেরকে 2টো প্রশ্নের উত্তর করতে হয়। তো দেখে নাও কী কী কোশ্চেন এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা নমুনা প্রশ্নপত্রে আমি কোন কোন প্রশ্নগুলো রেখেছি। পাবনা কৃষক আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সমাজ সংস্কারক হিসেবে রামমোহন রায়ের অবদান লেখো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজের সংঘাতের কারণ এবং কোম্পানির শাসনকালে ভারতীয় বস্ত্রশিল্পের অবক্ষয়ের কারণগুলি উল্লেখ করো। দেখো, সমস্ত প্রশ্নের উত্তর, মানে এই যে প্রশ্নগুলি তোমাদের দিলাম এই নমুনা প্রশ্নপত্রে বা মক টেস্ট কোশ্চেন পেপারে, প্রত্যেক প্রশ্নের উত্তর কিন্তু আপলোড করে দেওয়া রয়েছে। যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা না পাও, কমেন্ট করে জানিও, চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর আপলোড করে দেওয়ার। তবে আমার ধারণা প্রায় প্রত্যেকটাই প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তো এই প্রসঙ্গে বলি, এই যে বড় প্রশ্ন 20 নম্বরের প্রশ্ন, তোমরা কিন্তু এই পাবনা কৃষক আন্দোলন এবং রাজা রামমোহন রায়, এটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা করে যাও বা করো। তো এই গেল DSC A1। এবার দেখে নেব DSC B1। DSC B1-এর যে সিলেবাস, সেটা চায়নার ইতিহাস বা চীনের ইতিহাস তোমরা জানো। তো DSC B1-এর ক্ষেত্রেও 65 নম্বরের পরীক্ষা হচ্ছে। এক্ষেত্রেও সেম একই প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন। 5 নম্বরের যে প্রশ্নগুলি তোমাদের উত্তর করতে হবে, 3টে প্রশ্নের উত্তর করতে হবে, 6টি প্রশ্ন দেওয়া রয়েছে। তো যে 6টি প্রশ্ন আমি রেখেছি এখানে, সেগুলো একবার দেখে নাও। নজরানা পদ্ধতি বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন দেখো, নয়া গণতন্ত্রের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো, অর্থাৎ চীনের ইতিহাসে নয়া গণতন্ত্রের বৈশিষ্ট্য সংক্ষেপে উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন দেখো, চীনে মুক্তদর নীতির উৎপত্তি কিভাবে হয়েছিল, বা চীনের মুক্তদর নীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন দেখো, কনফুসীয়বাদ সম্পর্কে একটি টিকা লেখো। 5-এ অধ্যায়ের প্রশ্ন, চীনের চুক্তি ব্যবস্থা, এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, চুক্তি ব্যবস্থা হবে, চীনের চুক্তি ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। এবং চীনের মুসলিম বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। দেখো, এখানে যে 6টি প্রশ্ন আমি দিয়েছি, এই 6টি প্রশ্নের মধ্যে থেকে এই নজরানা পদ্ধতি, নয়া গণতন্ত্র, মুক্তদার নীতি এবং মুসলিম বিদ্রোহ, এই 4টি প্রশ্ন কিন্তু আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে
মনে করছি, বা এই যে 6টি প্রশ্ন এখানে দিয়েছি, এখান থেকে তোমাদেরকে 3টে প্রশ্নের উত্তর করতে হবে। আমি মনে করি তোমাদের ফাইনাল পরীক্ষা যেটা রয়েছে 22 তারিখে, সেখানে তোমরা এই 6টি প্রশ্নের মধ্যে থেকে কিন্তু তোমরা 4টি প্রশ্ন কমন পেয়ে যাবে, এটি আমার ধারণা। এবার দেখে নেব বিভাগ খ। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন, টাইপিং বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো এবং গণপ্রজাতান্ত্রিক বিপ্লবে সানিয়াত সেনের ভূমিকা মূল্যায়ন করো। এই প্রসঙ্গে বলি, দেখো তোমাদের ডিএসসি B1-এর এই যে 10 নম্বরের প্রশ্ন এবং 20 নম্বরের প্রশ্ন ঘুরিয়ে ফিরে কিন্তু আসে। হতে পারে এই যে প্রশ্নটি রয়েছে এটা 20-তে চলে এলো এবং 20-র জন্য যে প্রশ্নগুলি করেছো সেটা আবার 10-এ চলে এলো। তাই তোমাদেরকে আমি কিন্তু যে নোটসগুলো দিয়েছি বা এই যে কোশ্চেনের যে উত্তরগুলো আমি আপলোড করেছি, সেগুলো সবই কিন্তু 20 নম্বরের মতো করে দিয়েছি, যাতে তোমাদের প্রশ্ন ঘুরিয়ে এলেও তোমরা সেগুলো কিন্তু ঠিকঠাক বা যথাযথ শব্দে উত্তর করতে পারো। হয়তো একটু 10 নম্বরের জন্য একটু বড় হয়েছে, কিন্তু 20 নম্বরের জন্য সেইভাবেই করা রয়েছে। যাই হোক, ডক্টর সানিয়াত সেন যথেষ্ট গুরুত্বপূর্ণ, সঙ্গে টাইপিং বিদ্রোহ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই দুটো প্রশ্ন অবশ্যই করো। আশা করি প্রশ্নগুলো তোমরা সব করে ফেলেছো। তবে যারা নতুন আমার চ্যানেল প্রথমবার ভিডিও দেখছো তাদেরকে বলবো, এই যে প্রশ্নগুলি সব প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তো দেখে নেব পরবর্তী বিভাগ, অর্থাৎ বিভাগ গ। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এক্ষেত্রে তোমাদের 4টি প্রশ্ন থাকে। তো দেখো কোন 4টি প্রশ্ন আমি এখানে রেখেছি বা নমুনা প্রশ্নপত্র রেখেছি, দেখে নাও। প্রাক আধুনিক চীনা রাষ্ট্রকে কি একটি জেন্ট্রি রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করা যায়? 2 নম্বর প্রশ্ন দেখো বা বিভাগ প্রশ্ন নম্বর খ, বক্সার বিদ্রোহের পটভূমি ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। দেখো, টাইপিং বিদ্রোহ এবং বক্সার বিদ্রোহ, এই দুটো বিদ্রোহ থেকে কিন্তু একটি প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। এটি আমার অভিজ্ঞতা বলে যে বক্সার বিদ্রোহ এবং টাইপিং বিদ্রোহ, এই দুটো প্রশ্ন হয়তো দেখা যাচ্ছে যে বক্সার বিদ্রোহ 10-এ এলো, টাইপিং বিদ্রোহ 20-তে এলো, কিংবা টাইপিং বিদ্রোহ 10-এ এলো, বক্সার বিদ্রোহ 20-তে এলো। তো এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের এবছর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দুটোর মধ্যে দুটোই গুরুত্বপূর্ণ, দুটো বিভাগে দুটোই থাকতে পারে, কিংবা একটা প্রশ্ন অবশ্যই থাকবে, এটা আমার ধারণা। গয়ের প্রশ্ন দেখে নাও, তুংচি পুনঃপ্রতিষ্ঠা কি প্রকৃত অর্থে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ছিল? এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং ঘয়ের দাগের প্রশ্ন দেখো, চীনের কমিউনিস্ট পার্টির সাফল্যে মাও সেতুংয়ের অবদান আলোচনা করো। দেখো, এই প্রশ্নটা একটু ঘুরিয়েও আসতে পারে, বা এই প্রশ্নটা এমনভাবেও আসতে পারে, 1930 সালের পর চীনের কমিউনিস্ট পার্টির সাফল্যের কারণ লেখো বা কারণ উল্লেখ করো। এই দুটো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরে একটি আসার সম্ভাবনা অনেকটাই। দেখো, এই যে 4টি করে প্রশ্ন আমি দিচ্ছি, এই প্রশ্ন ছাড়াও কিন্তু একাধিক প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো।